নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের একটা অসাধারণ গল্প। গল্পের নাম ডাইনির বাঁশি। সরকার লজের সারদা সরকার নাকি নিহত হয়েছেন। বিখ্যাত জুয়েলার সারদাচরণ সরকার ইদানিং বয়স হওয়ায় ব্যবসা আর দেখাশোনা করতেন না। বীরভূম জেলাতেই একটা স্বাস্থ্যকর নির্জন স্থানে প্রায় 1 বিঘে জমির ওপরে যে চমৎকার বাড়িটি সরকার ভিলা, ইদানিং বৎসরখানেক যাবৎ সেইখানেই কর্মক্লান্ত জীবনের শেষ কটা বছর শান্তিপূর্ণ বিশ্রামের অবসরে কাটাবেন বলে এসেছিলেন সারদাচরণ সরকার। কলকাতায় বিরাট জুয়েলারি ফার্ম সরকার ব্রাদার্স এবং দিল্লি ও বোম্বাইয়ে তার ব্রাঞ্চ। ওই অঞ্চলের সরকার ভিলা ছাড়াও কলকাতার ভবানীপুর অঞ্চলে বিরাট প্রাসাদপম অট্টালিকা আছে। কলকাতার বাড়িতে বর্তমানে সারদাবাবুর ভাইপো মৃতদার বৃন্দাবন সরকার সকন্যা বসবাস করছিলেন। তবে প্রায় তাকে সপ্তাহে অন্তত 2 বার তো বটেই সারদাবাবুর কাছে যাওয়া আসা করতে হতো, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করতে ও পরামর্শ নিতে। এবং কখনো কখনো বৃন্দাবন সরকারকে এখানে এসে থাকতেও হতো সরকার ভিলায়, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে 2-4 দিন। সারদাবাবুর স্ত্রী বিয়োগ অনেক আগেই হয়েছিল এবং তার কোনো সন্তান সন্ততি ছিল না। ভাইপো বৃন্দাবন ও তার একমাত্র কন্যা রেখাই যে হবেন অদূর ভবিষ্যতের সমস্ত সম্পত্তির মালিক, সে কথা সকলেই জানত। সারদাবাবু ভাইপো বৃন্দাবনকে স্নেহও করতেন খুব বেশি। সারদাবাবুর বয়স 60 উত্তীর্ণ হলেও কিন্তু শরীরের বাঁধুনি বেশ ভালোই ছিল এবং মাথার চুলগুলো পেকে অধিকাংশই সাদা হয়ে গেলেও শরীরে যেন বার্ধক্য বা জরা দাঁত বসাতে পারেনি তখনও। বছরখানেক ধরে সারদাবাবু সরকার ভিলায় বসবাস করছিলেন এবং সরকার ভিলাতে তাকে ওই বয়সে আত্মীয় পরিজনদের থেকে দূরে থাকতে হবে বলেই তাকে দেখাশোনা করার জন্য প্রৌঢ় পুরাতন ভৃত্য দশরথ ছিলই। মাস 8 পূর্বে একটা মহিলাকেও নিযুক্ত করেছিলেন তিনি, শকুন্তলা ত্রিবেদী। ইউনিভার্সিটির দরজাটা সায়েন্স ইন্টারমিডিয়েটের বেশি ডিঙোবার অবকাশ না হলেও সারদাবাবুর পড়াশোনা করবার কিন্তু একটা প্রচণ্ড নেশা ছিল। সরকার ভিলায় তার নিজস্ব একটা গ্রন্থাগার ছিল এবং সেই গ্রন্থাগারে ইংরেজি ও বাংলা নানাবিধ পুস্তকের চমৎকার সংগ্রহ ছিল। আর তার একটা নেশা ছিল বা শখ, ফুল গাছের। উক্ত 2টি নেশা নিয়েই প্রৌঢ় সারদা সরকারের অবসর জীবনের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। শকুন্তলার কাজ ছিল দ্বীপ্রহরে বা রাত্রে সারদাবাবুকে বই পড়ে পড়ে শোনানো ও তার নির্দেশ মতো মধ্যে মধ্যে হিসাবের টুকিটাকিগুলো দেখা এবং তার চিঠিপত্র লিখে দেওয়া ও তাকে সঙ্গ দেওয়া। কাগজের বিজ্ঞাপন দিয়ে 3 জন প্রার্থীর মধ্যে শকুন্তলাকেই মনোনীত করেছিলেন সারদা সরকার। শকুন্তলা মানে মিস শকুন্তলা ত্রিবেদী। বয়স শকুন্তলার 30 থেকে 35-এর মধ্যে এবং বেটে রোগাটে ছিমছাম চেহারা, ঈষৎ মাঙ্গলিয়ান টাইপের মুখখানা ও গাত্রবর্ণ হরিদ্রাভ। শকুন্তলার মুখেই শুনেছিলেন সারদা সরকার। প্রথমে অফানিজে ও পরে রেঙ্গুনে এক কনভেন্টে সে নাকি মানুষ হয়েছে ও লেখাপড়ার শিক্ষা করেছে। এক ইংরেজি মিলিটারি বাপের ঔরসে ও বর্মী মার গর্ভে তার জন্ম। বরাবর রেঙ্গুন শহরেই সে ছিল। তারপর কিছুদিন এক বিলেতি জাহাজ কোম্পানিতে স্টুয়ার্ড্রেসের কাজও করেছিল। তারপর সে চাকরি তার ভালো না লাগায় কলকাতায় এসে উঠেছিল অন্য এক জীবিকার অন্বেষণে। ওই সময় কাগজে সারদাবাবুর বিজ্ঞাপন দেখে একটা দরখাস্ত করে দেয় সে। ইন্টারভিউয়ের সময় শকুন্তলার চেহারা দেখে ও
ও তার কথাবার্তা শুনে সারদা সরকার প্রীত হয়ে তাকে 200 টাকার মাইনায় নিযুক্ত করেছিলেন 8 মাস পূর্বে। সেই থেকেই শকুন্তলা ত্রিবেদী সরকার ভিলাতেই আছে। ঘটনার সময় শকুন্তলা ত্রিবেদী ও ভৃত্য দশরথ ছাড়াও সরকার ভিলাতে আরও 6 জন প্রাণী ছিল। ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন, ভৃত্য নকুল, দাসী পিয়ারি ও মালি জগন্নাথ এবং সম্প্রতি নিযুক্ত হওয়া বেয়ারা কেতু। আগেই বলা হয়েছে, ওই বই পড়ার নেশা ছাড়াও সারদা সরকারের আর একটা নেশা ছিল, সেটা হচ্ছে ফুল গাছের। সরকার ভিলার চৌহদ্দির মধ্যে পশ্চাতের অংশে বিরাট একটা বাগান নিজে হাতেই প্রায় বলতে গেলে তৈরি করেছিলেন তিনি। নানা জাতীয় দুষ্প্রাপ্য ফুল ও ফলের গাছ তো ছিলই, তবে বিশেষ করে তার মধ্যে বেশি ছিল নানাবিধ ফুলের গাছ, এবং তার মধ্যে আবার বেশিরভাগই হচ্ছে নানান জাতীয় গোলাপ। গাছ বাগানটির মধ্যে প্রত্যহ ভোরবেলা উঠে 8টা পর্যন্ত ওই বাগানের মধ্যেই মালিকে নিয়ে কেটে যেত সারদা সরকারের, এবং সঙ্গে শকুন্তলাও থাকতো প্রায় ওই সময়টা। তারপর ঘরে এসে স্নান সেরে চা পান করতেন। দ্বীপ্রহর ও রাতটা কাটত তার পড়াশোনা নিয়ে। সে সময়ে সঙ্গে থাকতো শকুন্তলা সর্বক্ষণ প্রায়। সারদা সরকার বাড়ি থেকে কখনোই বড় একটা বেরোতেন না এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশতেন না। সেই কারণেই গত 1 বছর ধরে তিনি সরকার ভিলায় থাকলেও স্থানীয় অধিবাসীদের কাছে সারদা সরকার এক প্রকার অপরিচিত হয়েই রয়ে গিয়েছেন। তথাপি সারদা সরকারের আকস্মিক মৃত্যুর ব্যাপারটা হাওয়ার বেগেই যেন ভোরবেলা ঘণ্টাখানেকের মধ্যেই চারিদিকে ছড়িয়ে গিয়েছিল ছোট্ট শহরটির সর্বত্র। সময়টা পুজোর ছুটির অব্যবহিত পরেই, অর্থাৎ অঘ্রাণের শুরু সবে। সুশান্ত, বিনয় ও ফ্যাটিগুপ্ত দি ফেমাস চায় জায়গাটা স্বাস্থ্যকর বলে এবং বিশেষ করে নির্জন ও নিরিবিলি বলে বিনয়ের বাবার যে ছোট্ট বাড়িটি সরকার ভিলার প্রায় কাছাকাছি, সেই বাড়িতেই এসে মাসখানেক ধরে বসবাস করছিল। সুশান্তর একটু বেলা করেই ওঠাই অভ্যাস, কিন্তু বিনয়ের ডাকাডাকিতে অসময়ে ঘুম জড়িত চক্ষু দুটি রগড়াতে রগড়াতে উঠে বসল সুশান্ত। বলে উঠল, কি হলো, ডাকাত পড়েছে নাকি? ভোরবেলাতেই ষাঁড়ের মতো চেঁচামেচি শুরু করেছিস কেন? তখন বিনয় বলল, ব্যাপারটা শুনেছিস? ওদিকে যে হুলস্থুল কাণ্ড। সুশান্ত বলল, কেন, কি আবার হলো? বিনয় বলে, সরকার ভিলার সেই যে বুড়ো সারদা সরকার কাল রাতে নাকি তাকে শেষ করে দিয়েছে। সুশান্ত চমকে গিয়ে বলল, মানে? বিনয় বলে, মানে আর কি, একেবারে খতম। সুশান্ত বলে উঠে, সে কি? বিনয় বলে, হ্যাঁ, একটু আগে দেখলাম বিমল দারোগা সরকার ভিলার দিকে গেল। যাবি নাকি ব্যাপারটা দেখতে? সুশান্ত উৎসাহে উঠে পড়ে বলে, হ্যাঁ, নিশ্চয়ই যাব। বিমল মানে ওদেরই কলেজের সহপাঠী, ওই জায়গায় থানার ইনচার্জ বিমল সেন, ওদের ভাষায় বিমল দারোগা। এখানে আসা অবধি প্রায় সন্ধ্যার দিকে বিমল থাকলে ওরা থানায় তার কোয়ার্টারে গিয়ে আড্ডা জমাতো। কাজেই বিমল যখন এখানকার থানা ইনচার্জ, তখন সরকার ভিলাতে তাদের প্রবেশের ব্যাপারে কেউ বাধা দান করতে সাহস করবে না, এটা ওরা জানতো। এবং এমন একটা উত্তেজনার ব্যাপার যখন, তখন সুশান্ত আর বিনয় দেরি করে না। তারা সরকার ভিলার উদ্দেশ্যে চটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল। ফ্যাটিগুপ্তর ওসব সত্যিকারের খুন খারাপির ব্যাপারে কোনোদিনই কোনো ইন্টারেস্ট নেই, বরং তার চাইতে তার গ্রন্থে বর্ণিত কল্পনার খুন খারাপির ওপরে বেশি আকর্ষণ বরাবর, অর্থাৎ ডিটেকটিভ সাহিত্যে। অতএব সে ভৃত্য রামহরিকে আর 1 দফা চায়ের অর্ডার দিয়ে একটা রোমাঞ্চকর সাহিত্য নিয়ে বসল। সুশান্ত, বিনয় ও ফ্যাটি অভিন্ন হৃদয় বন্ধু বহুদিনের, যদিও 3টি বন্ধুর প্রকৃতি ও আকৃতি সম্পূর্ণ ভিন্ন একে অন্যের থেকে। তথাপি কি করে যে 3 জনের মধ্যে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল, সেটাই আশ্চর্যের। সুশান্তর
বলিষ্ঠ পেশল, উঁচু লম্বা চেহারা, এক মাথা কটা চুল, চোখ দুটো নীল এবং বুদ্ধির দীপ্তিতে ঝকঝক করে। এমএ পাশ করে বর্তমানে কলকাতার একটা বেসরকারি কলেজের অধ্যাপক। সংসারে এক বিধবা মা ব্যতীত আর অন্য কোনো বন্ধন নেই। বিনয় রোগাটে লম্বা, গায়ের বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, কবিজনিত ভাবুক প্রকৃতির এবং যেমন দিল খোলা তেমনি আমোদে। ব্যবসায়ী ধনী পিতার একমাত্র ছেলে। এমএ পাশ করার পর কি একটা থ্রিসিস নিয়ে ব্যস্ত বর্তমানে। আর ফ্যাটি গুপ্ত আসলে ওর নাম বিপিন গুপ্ত। বাপ পিতামহের কেশ তৈলের বিরাট এক প্রতিষ্ঠান আছে। সারাটা বছর ধরে সেই ব্যবসার থেকে প্রচুর অর্থাগম হয়। বছর 2 হলো ডাক্তারি পাশ করে কলকাতা শহরে কোনো এক বড় রাস্তার উপরে বিরাট এক ডিসপেন্সারি করে শখের প্র্যাকটিস শুরু করেছে সে। দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান চেহারা, থলথলে চর্বিবহুল, মাথাটা ছোট, কুতকুতে চোখ, আবলুস কাঠের মতো গাত্রবর্ণ। ওই বিচিত্র আকৃতির জন্যই বিনয় ওর নামকরণ একদা কলেজ লাইফেই করেছিল, ফ্যাটি গুপ্ত। ক্রমে সেই নামটাই বন্ধুমহলে বিশেষ রকম প্রচলিত হয়ে গিয়েছে। আসল নামটি যেন পরিচিত বন্ধু বান্ধবের দল এক প্রকার ভুলেই গিয়েছে। ফ্যাটির স্বভাবটি কিন্তু আমোদেও হাসি খুশি। 3 বন্ধুই এখন অবধি অবিবাহিত। তবে মন মতো জীবন সঙ্গিনী পেলে বিবাহে 3 জনই নাকি প্রস্তুত। ওরা 3 জনেই এই কথাই বলে। সুশান্ত ও বিনয় যখন সরকার ভিলার গেটের সামনে এসে পৌঁছল, সেখানে তখন শহরবাসীর বেশ একটা ছোটখাটো ভিড় জমে উঠেছে। তবে পাহারারত লাল পাগড়ির রুলের গুতোর ভয়ে গেট থেকে একটা ব্যবধান রেখেই তারা দাঁড়িয়েছিল সরকার ভিলার সামনে। যে লাল পাগড়ির প্রহরীটি গেটের পাশে পাহারারত ছিল, বিনয় ও সুশান্তকে চিনতে পেরে ভেতরে প্রবেশ করতে বাধা দিল না। দুজনে গেট দিয়ে সরকার ভিলাতে প্রবেশ করল। গত মাসখানেক ধরে এখানে আসা অবধি নিয়মিত যাতায়াতের পথে দূর থেকে সুন্দর ঝকঝকে সাদা রঙের দোতলা সরকার ভিলাটি বহুবারই ওদের দৃষ্টিপথে পড়েছে ইতিপূর্বে, কিন্তু এই পর্যন্তই, তার বেশি কিছু নয়। কারণ বিনয়ের মুখেই শুনেছিল সরকার ভিলার মালিক সারদা সরকার কারোর সঙ্গে নাকি মেশেন না, একটা বিচিত্র টাইপের ব্যক্তি। এগিয়ে চলে দুজনে। গেট থেকে যে কাকর ঢালা রাস্তাটি বরাবর গিয়ে সরকার ভিলার বারান্দার সামনে শেষ হয়েছে, সেই রাস্তাটা অতিক্রম করে। রাস্তার দুপাশে নানা জাতীয় সভ্যরক্ষিত ও বর্ধিত দেশি বিলাতি পাতাবাহার ও ফুলের গাছ। বারান্দাটির সামনে লোহার গ্রিল বসানো। বারান্দায় পিতল, চীনামাটি ও সাধারণ মাটির টবের মধ্যে নানা জাতীয় মৌসুমি ফুলের বর্ণবৈচিত্র্যের মনোরম সমারোহ। একপাশে একটা খাঁচায় অনেকগুলি মনুয়া পাখি কিচিরমিচির শব্দ করছে। বারান্দায় পা দিতেই আর একজন সমরি লাল পাগড়ির সঙ্গে ওদের চোখাচোখি হলো। সেও ভাগ্যক্রমে ওদের পরিচিত নয়। সুশান্তই প্রশ্ন করে সেই লাল পাগড়িকে, দারোগা সাহেব কাহা পর জি? উনি উত্তর দেন, জি অন্দর মে। সুশান্ত বলে, ভিতর জানে সকতা? অভয় দিল লাল পাগড়ি, বলল, কেউ নেই, যাইয়ে না। দুজনে আবার অগ্রসর হয়। বারান্দার সামনেই পার্লার। দরজার ভারী পর্দা তুলে দুজনে ভিতরে পা দিল। ঘরটি আধুনিক রুচিসম্মত আসবাবপত্রে সুসজ্জিত। ঘরের মধ্যে কেউ তখন ছিল না। কোন দিকে অগ্রসর হবে এরা ভাবছে, কারণ ঘরের দুদিকে দুটো দরজা ওদের নজরে পড়েছে। ওই সময় একজন ভৃত্য এসে ঘরে প্রবেশ করল। বলল, কাকে চান? সুশান্ত বলল, দারোগা সাহেবের লোক আমরা। ভৃত্যটি সঙ্গে সঙ্গে বলে উঠল, ও, ভিতরের ডান দিকের ঘরে যান, দারোগাবাবু ওখানেই আছেন। দুজনে আবার নির্দিষ্ট ঘরের দিকে অগ্রসর হলো। সে ঘরটিও আকারে বেশ প্রশস্ত এবং রুচিমাফিক দামি আসবাবপত্রে সুসজ্জিত। বলা বাহুল্য বিমল ওই ঘরের মধ্যেই ছিল।
তার অ্যাসিস্ট্যান্ট শ্রীমন্ত চৌধুরীর সঙ্গে নিম্নকণ্ঠে কি যেন আলোচনা করছিল। বিমল ওদের ওই সময় ওই ঘরে দেখে প্রশ্ন করল, এ কি, তোরা এখানে, কি ব্যাপার? সুশান্ত বলল, এই এলাম। বিমল হেসে বলে, তোদের সাহস তো কম নয়, খুন খারাপের ব্যাপার দেখতে এসেছিস? সুশান্ত প্রশ্ন করল, আচ্ছা, সত্যি সত্যি তাহলে সারদাবাবু খুন হয়েছেন? সঙ্গে সঙ্গে যেন বিমল দারোগা চাপা কণ্ঠে সুশান্তকে সতর্ক করে দিয়ে এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে বলল, হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। সুইসাইড নয়তো এ কেস অফ হোমিসাইড বা পয়জনিং হবে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সুশান্ত বিমলের দিকে, বলল, পয়জনিং হবে? বিষ? বিমল বলল, তাই তো মনে হচ্ছে। তা দেখবি নাকি? সুশান্ত বলে উঠল, সেই জন্যই তো এলাম। বিমল বলল, দেখে ভয় পাবি না তো? সুশান্ত মৃদু হাসে প্রত্যুত্তরে। নিছক যে একটা উত্তেজনা বা কৌতুকের বশবর্তী হয়ে সুশান্ত সরকার ভিলায় এসেছিল তা নয়। মাস দুয়েক পূর্বে একটা সুইসাইডের বিচিত্র রহস্যপূর্ণ মামলার ব্যাপারে ঘটনাচক্রে সুশান্ত আর বিনয়ের বিখ্যাত সত্যসন্ধানী কিরিটি রায়ের সঙ্গে আলাপের সৌভাগ্য হয়েছিল। সেই সময় থেকে উভয়ের মন, বিশেষ করে সুশান্তর, এই ধরনের রহস্যপূর্ণ তদন্তের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে ওঠে। সেই ইন্টারেস্টেই ওরা সরকার ভিলায় এসেছিল মূলত খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই। বাড়িটা সর্বসমেত দোতলা, এটা পূর্বেই বলা হয়েছে। একতলায় খান পাঁচেক আর দ্বিতলে 4টি ঘর। দ্বিতলের দক্ষিণ প্রান্তের ঘরে বিমলের সঙ্গে ওরা এসে প্রবেশ করল। সেই ঘরের মধ্যেই মৃত অবস্থায় সারদাচরণকে পাওয়া গিয়েছে এই দিন প্রত্যুষে। বেশ প্রশস্ত ঘরখানি, মেঝেতে দামি কার্পেট বিস্তৃত। দেওয়ালের চারিদিকে দক্ষ চিত্রকারের আঁকা বিচিত্র মনোরম সব জাপানি ল্যান্ডস্কেপ। একধারে একটা দামি পালঙ্কে তখনও বেড কভার দিয়ে ঢাকা সজ্জা। সজ্জাটা একেবারে নিভাজ। ঘরের অন্য ধারে একটা ছোট রাইটিং টেবিল। একখানা মোটা কি ইংরেজি বই খোলা রয়েছে টেবিলের ওপরে, এবং তার পাশেই একটা মোটা বাঁধানো খাতা ও মুখ বন্ধ করা একটা ঝর্ণা কলম। তার পাশে রয়েছে একটা নিশেষিত চায়ের কাপ ও প্লেট এবং কোরামিনের একটা শিশি। টেবিলের ওপরে টেবিল ল্যাম্পটি তখনও জ্বলছে। তার পাশেই সুদৃশ্য একটা জার্মান টেবিল ক্লক টিক টিক শব্দ করে চলেছে। ঘরের পূর্ব দিকে ও দক্ষিণ দিকে 2টি গড়াধীন পাল্লা খোলা জালনা। পূবের জালনার পাশে একটা গডরেজের ছোট লোহার সিন্দুক। পালঙ্কের শিয়রের দিকে একটা টিপয়, তার উপরে একটা কাচের গ্লাস ভর্তি জল ঢাকনি দিয়ে ঢাকা। সারদাবাবুর মৃতদেহটা সেই রাইটিং টেবিলটার সামনেই পড়ে রয়েছে দেখা গেল, এবং অল্প দূরে একটা গদি আটা চেয়ার উল্টে পড়ে রয়েছে মেঝেতে মৃতদেহের সামনে। মৃতের পরিধানে পায়জামা ও গেরুয়া বর্ণের মিহি খদ্দরের পাঞ্জাবি। একটি হাত বুকের তলায় চাপা পড়েছে, অন্য হাতটি প্রসারিত মুষ্টিবদ্ধ। পায়ে রবারের চপ্পল ছিল, চপ্পল জোড়া পাশে পড়ে আছে। মৃতের মুখটা স্পষ্টই দেখা যাচ্ছিল। প্রাণ না থাকলেও সেই মুখের প্রতিটি পেশিতে মর্মান্তিক যন্ত্রণার একটা চিহ্ন যেন সুস্পষ্ট হয়েছিল তখনও। শেষ মুহূর্তের মৃত্যু যন্ত্রণা সুস্পষ্ট চিহ্ন। সত্যি সে মুখের দিকে যেন তাকানো যায় না। বিকৃত বিস্ফোরিত ওষ্ঠের কষ পেয়ে লালা ও গ্যাসলা বেরোচ্ছে তখনও। মৃদু কণ্ঠে সুশান্ত বিমলকে সম্বোধন করে বললে, তোর কি সত্যি মনে হয় এটা সুইসাইড নয়? বিমল বলে উঠল, হ্যাঁ। নিম্নকণ্ঠে আবার প্রশ্ন করল সুশান্ত, কিন্তু কেন? ভদ্রলোক সুইসাইডে যে করেননি তুই বুঝলি কি করে? প্রত্যুত্তরে বিমল মৃদু পুলিশি হাসি হাসল এবং বলে উঠল, চল, এখনো জবানবন্দি নেওয়া হয়নি। পাশের ঘরে বৃন্দাবনবাবু অপেক্ষা করছেন আমার জন্য।
সুশান্ত বলে উঠল, বৃন্দাবন বাবু? বিমল বলল, হ্যাঁ, সারদাবাবুর একমাত্র ভাইপো, আর কলকাতা, বোম্বাই ও দিল্লির সরকার ব্রাদার্স বিরাট প্রতিষ্ঠানের এবং কলকাতা ও ওখানকার বাড়ির একমাত্র ওয়ারিশ ও বর্তমান মালিক। সুশান্ত জিজ্ঞাসা করল, কেন, আর কেউ ওয়ারিশ নেই বুঝি? বিমল বলল, এখনো পর্যন্ত তো তাই শুনছি। এখন দেখা যাক জবানবন্দি থেকে কিছু জানা যায় কিনা। চল চল, বলে উঠল সুশান্ত। সকলে এসে পাশের ঘরে ঢুকল। নাতি প্রশস্ত ঘরটি, এবং ওই ঘরটি ছিল মৃত সারদাবাবুর প্রিয় লাইব্রেরি বা গ্রন্থাগার। চারিদিকে সুদৃশ্য শোকেসে থাকে থাকে সব বই সাজানো, অসংখ্য বই। ও ঘরেও সুদৃশ্য কার্পেট বিছানো, এবং ঘরের মধ্যস্থলে দুইখানা আরাম কেদারা ও একটি গোলাকার নিচু টেবিল। একটি আরাম কেদারার উপরেই বসেছিলেন বৃন্দাবন। সকলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভদ্রলোক নিঃশব্দে উঠে দাঁড়ালেন। বয়স 30 থেকে 32-এর মধ্যে হবে বলেই চেহারা দেখে মনে হয় ভদ্রলোকের, তবে বেশ হৃষ্টপুষ্ট, যাকে বলে গোলগাল চেহারা। গৌরবর্ণ, পরিধানে ধবধবে দামি ধুতি, গায়ে দামি একটা শাল জড়ানো, পায়ে দামি চপ্পল, মাথার চুল রুক্ষ এলোমেলো, মুখে একদিনের দাড়ি। বোঝা যায় তখনও ক্ষৌরকর্ম সমাধান হয়নি। বিমল বলে উঠল, বসুন বসুন বৃন্দাবন বাবু, আমাদের কথাবার্তা বসে বসেও চলতে পারে। বৃন্দাবন আর দ্বিরুক্তি না করে পুনরায় বসে পড়ল, এবং বিমলই অতঃপর প্রশ্ন করতে শুরু করে বৃন্দাবন বাবুকে, আপনি কি এখানেই বরাবর থাকেন? উত্তরে বৃন্দাবন বাবু বলেন, না, তবে প্রায় প্রতি সপ্তাহেই আসি। পরশু রাতেই এসেছিলাম, আজ সকালে আমার কলকাতায় ফিরে যাবার কথা ছিল। আচ্ছা, আপনার কাকা মশাইয়ের মৃত্যুটা আপনার কি মনে হয় মিস্টার সরকার? কি বলবো কিছুই বুঝতে পারছি না দারোগা বাবু। যা ব্যাপার দেখছি তাতে তো মনে হচ্ছে সুইসাইড করেছেন। কিন্তু বিমল বলে উঠল, কি? বৃন্দাবন বাবু বলে চললেন, তার মতো লোক সুইসাইড করতে পারেন আমার চিন্তারও অতীত। তাছাড়া সুইসাইডই বা তিনি কেন করতে যাবেন এই বয়সে? কোনো হেতুই তো ছিল না। আপাত দৃষ্টিতে সেটা আমার চোখে না পড়লেও একেবারে যে থাকতেই পারে না তাও তো নয় মিস্টার সরকার, গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর দিল বিমল। মিস্টার সরকার বলল, তা অবশ্যই ঠিক, তবে বিমল বলে উঠল, তাছাড়া উনি সুইসাইডই যে করেছেন তাই বা আমরা ধরে নিচ্ছি কি করে মিস্টার সরকার? কি বলতে চান আপনি? কথাটা বলে উৎকণ্ঠিতভাবে তাকালেন বৃন্দাবন সরকার বিমলের মুখের দিকে। বিমল বলল, হ্যাঁ, কেস অফ হোমিসাইডও তো হতে পারে, তাকে কেউ হত্যাও তো করে থাকতে পারে। বিমলের অতর্কিত প্রশ্নটায় যেন সহসা ভূত দেখার মতো চমকে উঠলেন বৃন্দাবন সরকার, এবং কয়েকটা মুহূর্ত তার কণ্ঠ দিয়ে আর কোনো শব্দ বেরোল না। তারপরে যেন অজ্ঞাতভাবেই বললেন বৃন্দাবন, এ এ কি বলছেন দারোগা বাবু? বিমল বলে উঠল, বলছিলাম ওনাকে তো কেউ হত্যাও করে থাকতে পারে। মিস্টার সরকার বিস্ময়ে হতবাক হয়ে বললেন, হত্যা? হাউ ইম্পসিবল! না না, হত্যা তাকে কে করবে, আর করতে যাবেই বা কেন? আরে মশাই, কে করতে পারে সে তো পরের কথা, আপাতত সেদিকটা আমাদের ভেবে দেখা উচিত বই কি। কিন্তু যাক সে কথা, তার আগে কতগুলো কথা আমার জানার প্রয়োজন। মিস্টার সরকার বলে উঠলেন, কিন্তু? বিমল বলল, শুনুন মিস্টার সরকার, জানেন তো আমাদের পুলিশের মন বড় সন্দিগ্ধ, তাই অসম্ভবকে আমরা সম্ভব বলেই ধরে নিই। যাক, যা জিজ্ঞাসা করছিলাম, গতকাল যখন আপনি এখানে ছিলেন আপনার কাকা মশাইয়ের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে? হ্যাঁ,
তা হয়েছে বই কি। তা কি বিষয়ে আপনাদের কথাবার্তা হয়েছিল বলতে যদি আপত্তি না থাকে? মিস্টার সরকার বললেন, আপত্তি থাকবে কেন? কথাবার্তা গতকাল যা হয়েছে তা আমাদের ব্যবসা সম্পর্কেই। কারণ এই ব্যবসা সম্পর্কে কথাবার্তা বলতেই সপ্তাহে অন্তত দুবার এখানে আমাকে আসতে হয়। বিমল বলল, গতকাল আপনার কাকার কোনো কথায় বা কোনো ব্যবহারে চাঞ্চল্য ভাবান্তর লক্ষ্য করেছিলেন কোনো সময়? মিস্টার সরকার বলে উঠলেন, না, কাকার প্রকৃতি ঠিক যেন শান্ত। কখনো মনে পড়ে না কোনো কারণে কাকাকে জ্ঞানত চঞ্চল বা উত্তেজিত হতে দেখেছি। অতি বড় আনন্দের ব্যাপারেও যেমন তার উল্লাস ছিল না, তেমনি নিদারুণ ক্ষতি বা নিরানন্দের ব্যাপারেও তাকে কখনো ম্রিয়মাণ বা মুহ্যমান হতে দেখিনি বড় একটা। বিমল বলে উঠল, আচ্ছা, তার কোনো শত্রু ছিল বলে জানেন? মিস্টার সরকার বললেন, শত্রু? না। এ বাড়িতে যেসব চাকর বাকর বা অন্যান্য যারা সব আছে তারাও কি আপনি মনে করেন সাসপিশন? বিমল বলল, নিশ্চয়ই, সবাই তো পুরনো দিনের লোক, একমাত্র শকুন্তলা ছাড়া। কিন্তু শকুন্তলা হুইসি? মিস্টার সরকার বলে উঠলেন, কাকার পার্সোনাল অ্যাটেন্ডেন্সে, কাকার লেখাপড়ার কাজ করে দেওয়া, তাকে বই পড়ে শোনানো ইত্যাদি ব্যাপারে মাস 8 হলো কাকা তাকে অ্যাপয়েন্ট করেছিল। আচ্ছা, তার সঙ্গেও কথাবার্তা বলতে চাই আমি। বৃন্দাবন সরকার বললেন, আমি আমি ডেকে আনবো? বিমল বলল, না না, দাঁড়ান, একটু পরে। আচ্ছা, একটা কথা মিস্টার সরকার, কাল রাত্রে সর্বশেষ কখন আপনার কাকামশাইয়ের সাথে আপনার কথাবার্তা হয়? মিস্টার সরকার বলে উঠল, কাকা সাধারণত একটু রাত করেই শুতেন। কারণ? বিমল জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে বলল, থামলেন কেন, বলুন। বৃন্দাবন সরকার বলে চললেন, অনেক দিন থেকে হার্টের প্যালপিটেশনে ভুগছিলেন। তারপর ইদানিং মাস কয়েক থেকে শুনছিলাম তিনি এক নতুন উপসর্গ ইসনোমিনিয়াতেও ভুগছিলেন নাকি। বিমল বলল, নিদ্রাহীনতার আর হৃৎপিণ্ডের দৌর্বল্য? বৃন্দাবন সরকার বললেন, হ্যাঁ। বিমল আবার প্রশ্ন করল, সেই জন্য কোনো ওষুধপত্র খেতেন? মিস্টার সরকার এবার বললেন, মধ্যে মধ্যে শুনেছি কোরামিন, আর ইদানিং ডাক্তারের পরামর্শে ঘুমের জন্য লুমিনল ট্যাবলেট খেতেন। শকুন্তলা দেবী একদিন আমাকে বলেছিলেন কথাটা। আচ্ছা, তা কোন ডাক্তার দেখাতেন? বিমলের প্রশ্নে উত্তর দিল সরকার মশাই, কলকাতার ডক্টর আর.এন. চৌধুরী বরাবর তাকে দেখতেন। সপ্তাহে একবার তিনি এখানে আসতেন। আচ্ছা, তারপর যা বলছিলেন বলুন, গত রাত্রের কথা। মিস্টার সরকার বলে চলল, চিরদিনই আমার একটু সকাল সকাল শোয়ার অভ্যাস। রাত 10টার মধ্যে আমি শুয়ে পড়ি। কিন্তু কাকার সঙ্গে তার ঘরে বসে গত রাত্রে জরুরি ব্যবসা সংক্রান্ত কথাগুলি আলোচনা করতে করতে শুতে শুতে আমার 11:15 হয়ে গিয়েছিল। আচ্ছা, সারদাবাবুর ঘরে আপনি কাল কত রাত অবধি ছিলেন মনে আছে? মিস্টার সরকার বললেন, হ্যাঁ, রাত 11টা বাজলে আমি উঠি। বিমল বলল, তাহলে রাত 11টায় শেষ আপনি গতকাল তাকে জীবিত দেখেছিলেন, তাই তো? মিস্টার সরকার বললেন, হ্যাঁ। বিমল আবার জিজ্ঞাসা করল, তাহলে আজ সকালে কখন জানলেন যে তিনি মৃত? মিস্টার সরকার বলে উঠল, দশরথী এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে সংবাদটা দেয়। বিমল বলল, ও, দশরথী তাহলে সর্বপ্রথম এ বাড়িতে দেখেছে, আর ওই প্রথম জানতে পেরেছে যে আপনার কাকা মৃত। মিস্টার সরকার বললেন, না না, তা নয়। বিমল প্রশ্ন করল, তবে? প্রথমত জানতে পারে ব্যাপারটা শকুন্তলাই। বিমল বলল, শকুন্তলা? আইসি, তা তিনি কখন জানতে পারেন? খুব ভোরবেলা। শকুন্তলা কাকার ঘরে গিয়েই।
বিমল আবার প্রশ্ন করল, কিন্তু এত ভোরে সে ঘরে কেন তিনি গিয়েছিলেন? বৃন্দাবন সরকার উত্তরে বলল, কাকার বাগানে নানা জাতের সব রেয়ার গোলাপ আছে। সেই গোলাপ গাছেরই কি সব সার সম্পর্কে শকুন্তলা নাকি গতকাল দুপুরে কি একটা সারের সম্পর্কে বই থেকে পড়ে কাকাকে বলেছিল। তাই কাকা বলছিলেন শকুন্তলাকে আজ খুব ভোরে তার সঙ্গে বাগানে যাবার জন্য, যখন তিনি বাগানে ঘুরতে যাবেন তখন। তাই বোধহয় শকুন্তলা কাকার ঘরে গিয়েছিল তাকে ডাকতে। আই সি। আচ্ছা, এই শকুন্তলা সম্পর্কে আপনার কি ধারণা মিস্টার সরকার? মিস্টার সরকার বললেন, শি ইজ এ পারফেক্ট লেডি। বিমল বলল, ঠিক আছে, আপনি এবারে অনুগ্রহ করে শকুন্তলা দেবীকে এ ঘরে একটু পাঠিয়ে দেন মিস্টার সরকার, তাকে আমার কিছু প্রশ্ন করার আছে। বৃন্দাবন সরকার বললেন, নিশ্চয়ই, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বলেই বৃন্দাবন সরকার সোফা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। বৃন্দাবন সরকার ঘর থেকে চলে যেতেই মৃদু কণ্ঠে এতক্ষণে সুশান্ত বলে ওঠে, একটা ব্যাপার লক্ষ্য করেছিস বিমল? কি? বিমল সুশান্তর মুখের দিকে তাকিয়ে বলল, কাকার অ্যাটেন্ডেন্ট, অথচ ভদ্রলোকের ভাইপোটি এমন অবলীলাক্রমে শকুন্তলা শকুন্তলা বলে নামটা উচ্চারণ করছিলেন। মৃদু হেসে বিমল বললে, অল্প বয়সে স্ত্রী বিয়োগ ঘটেছে, তাই একটু আধটু। তাই তো মনে হচ্ছে শকুন্তলার দুষ্মন্ত। সহসা এই সময় ঘরের বাইরে পদশব্দ শুনে বিমল বললে, চুপ চুপ, শকুন্তলা আসছে বোধহয়। শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল। ছিপছিপে রোগা, একটু বেটে এবং মুখখানি মাঙ্গলিয়ান টাইপের হলেও অদ্ভুত একটা আলগা স্ত্রী আছে যেন শকুন্তলার চেহারায় ও মুখখানিতে। দেখার সঙ্গে সঙ্গেই দৃষ্টি আকর্ষণ করে। মাথার পর্যাপ্ত চুল দুটি বিনুনির আকারে বক্ষের দুপাশে লম্বমান। সাধারণ একটা কালো পেরে তাঁতের শাড়ি যৌবনপুষ্ট দেহে চমৎকার মানিয়েছে। হাতে একগাছা করে কঙ্কন এবং দু কানে দুটো নীলার টপ। তার দেহে কোথাও অলংকার নেই, পায়ে চপ্পল, কিন্তু ওই সামান্য অনাড়ম্বর বেশেই যেন শকুন্তলার রূপ একেবারে ফুটে বেরোচ্ছিল। এ যেন সত্যি সেই কবি মানসী বনবিহারিণী হরিণী শকুন্তলা। বিমল বললে, নমস্কার, আপনি শকুন্তলা দেবী? প্রতি নমস্কার জানিয়ে নিঃশব্দে মৃদুভাবে মাথা হেলিয়ে সম্মতি জানালো শকুন্তলা। বিমল বলল, বসুন। শকুন্তলা উপবেশন করল। বিমল বলল, কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে শকুন্তলা দেবী। মৃদু কণ্ঠে শকুন্তলা বলে উঠল, বলুন। গলাটিও ভারী মিষ্টি। বিমল বলে চলল, মিস্টার সরকারের মুখে শুনলাম আপনি সারদাবাবুকে বই পড়ে শোনাতেন, তার লেখাপড়ার কাজও সবসময় করে দিতেন। উত্তরে শকুন্তলা হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিমল বলে, তাহলে কতকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতোই আপনি ছিলেন বলুন এখানে? শকুন্তলা বলল, হ্যাঁ, তা বলতে পারেন। বিমল আবার প্রশ্ন করল, আচ্ছা, কাল রাতের দিকে শেষ কখন তার সাথে আপনার কথাবার্তা হয়? উত্তরে শকুন্তলা বলল, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ওই লাইব্রেরিতেই তো আমরা ছিলাম। রাত 9টার পরে এখান থেকে আমি চলে যাই। রাত তখন 11:15 হবে। তিনি আবার আমাকে ডেকে পাঠান তার ঘরে। বিমল প্রশ্ন করল, এত রাত্রে হঠাৎ ডেকে পাঠালেন যে? উত্তরে শকুন্তলা বলল, ওনার ঘুমের ট্যাবলেটের শিশিটা উনি খুঁজে পাচ্ছিলেন না, সেটা খুঁজে দেবার জন্য ডেকেছিলেন। বিমল বলল, খুঁজে দিয়েছিলেন? শকুন্তলা মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। বিমল আবার প্রশ্ন করল, কোথায় ছিল সেটা? শকুন্তলা বলল, ও ঘরের রাইটিং টেবিলের ড্রয়ারে ছিল, কতগুলো কাগজের তলায় চাপা পড়েছিল শিশিটা। বিমল উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করল, আচ্ছা, তারপর? শকুন্তলা বলে চলল, আমি যখন বের হয়ে আসছি আমাকে বললেন দশরথকে বলে দেবার জন্য তাকে 1 কাপ চা পাঠিয়ে দিতে।
বিমল আবার বিস্ময়ে বলে উঠল, এত রাত্রে চা? শকুন্তলা বলল, হ্যাঁ, চা পানের ব্যাপারে তার কোনো সময় অসময় ছিল না, যখন তখনই খেতেন। অতিরিক্ত চা পানের জন্যই তো ডাক্তার চৌধুরী বলেছিলেন ওনার স্নোমোনিয়া হয়েছে। বিমল আবার প্রশ্ন করল, দিনে রাত্রে ক কাপ চা খেতেন? শকুন্তলা জবাবে বলল, তা 20-25 কাপ তো হবেই। আর খেতেনও অত্যন্ত স্ট্রং লিকারের চা। বিমল বলল, আচ্ছা শকুন্তলা দেবী, আপনি যখন সারদাবাবুর চিঠিপত্র লেখা ও হিসাবপত্র দেখার ব্যাপারে সাহায্য করতেন, তখন আশা করি নিশ্চয়ই আপনি কনফিডেন্সেই ছিলেন। শকুন্তলা বলল, হ্যাঁ, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। বিমল বলল, স্বাভাবিক। আচ্ছা, সারদাবাবু লোকটি কিরকম ছিলেন বলে আপনার ধারণা? শকুন্তলা বলল, খুব শান্ত, ধীর ও বিবেচক প্রকৃতির লোক ছিলেন সারদাবাবু। ভেবেচিন্তে তবেই মতামত প্রকাশ করতেন। বিমল আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি তো শুনলাম 8 মাসের মতো এখানে আছেন, তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনো আপনার সঙ্গে আলোচনা হয়নি? উত্তরে শকুন্তলা বলল, না, কখনো কোনো কারণেই ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করতেই তিনি ভালোবাসতেন না। সে ব্যাপারে তাকে অত্যন্ত রিজার্ভই বরং মনে হতো বরাবর। বিমল আবার প্রশ্ন করল, বৃন্দাবন বাবুর প্রতি তার মনোভাবটা কেমন ছিল? উত্তরে শকুন্তলা বলল, ভালোই। বৃন্দাবন বাবুকে অত্যন্ত তিনি ভালোবাসতেন বলেই আমার মনে হয়। তারপর বিমল কিছুক্ষণ চুপ করে থেকে আবার প্রশ্ন করল, এবারে আপনি কি করবেন কিছু ঠিক করেছেন? শকুন্তলা বলল, ইট ইজ টু আর্লি টু থিঙ্ক দ্যাট। তাছাড়া যে কাজের জন্য এখানে আমি এসেছিলাম তার যখন আর প্রয়োজনই হবে না তখন চলেই যাব। বিমল বলল, আচ্ছা শকুন্তলা দেবী, ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন। শকুন্তলার পরে ঘরে ডাকা হলো পুরাতন ভৃত্য দশরথকে। লোকটার চোখ দুটি মনে হলো বেশ লাল ও ফোলা ফোলা। লোকটা একটু আগে কাঁদছিল এটা বুঝতে কষ্ট হয় না। চেহারাটা রোগাটে, পাকানো দড়ির মতো। মাথায় চুলের 1/3 প্রায় পেকে সাদা হয়ে গিয়েছে। পরিধানে একটা খাটো ধুতি ও ফতুয়া। পূর্ববৎ বিমলই দশরথকে এবারে প্রশ্ন শুরু করে, কতদিন এ বাড়িতে আছো দশরথ? উত্তরে দশরথ বলল, তা বাবু 21 বছরেরও বেশি। বিমলের আবার প্রশ্ন, বরাবর তুমি বুড়োবাবুর সঙ্গেই ছিলে তো? উত্তরে দশরথ বলল, হ্যাঁ, বাবুর কাজ ছাড়া আর কোনো কাজই কখনো আমাকে করতে হয়নি। বাবু আমাকে ছেলের মতন ভালোবাসতেন। শেষের কথাগুলো বলতে বলতে দশরথের গলাটা ধরে এলো, চোখের কোল ভিজে উঠল। কোচার খুঁটে চোখ মুছতে মুছতে আবার দশরথ বললে, কি যে হয়ে গেল মাথা মুন্ডু কিছুই আমি বুঝে উঠতে পারছি না। বাবু যে কেন বিষ খেয়ে মরতে গেলেন? বিমল প্রশ্ন করে সহসা, তোমার বাবু বিষই খেয়েছেন বলে তাহলে তোমার ধারণা দশরথ? উত্তরে দশরথ বলল, বিশ্বাস না হলেও তাই তো দেখছি বাবু। বিমল প্রশ্ন করল, তোমার বাবুকে কাল রাতে শেষবারের মতো তুমি চা দিয়ে এসেছিলে দশরথ, তাই না? দশরথ বলল, আজ্ঞে, চাটা আমি নিজে হাতে তৈরি করে দিলেও চা পাঠিয়ে দিলাম কেতুর হাত দিয়ে। বিস্ময়ের সঙ্গে বিমল প্রশ্ন করল, কেতু, সে কে? দশরথ বলল, বুড়ো হয়েছি বাবু, খাটতে পারি না বেশি, তাই আমাকে সাহায্য করার জন্য বাবুরই আজ্ঞা মতো দিন 15 হলো একজন নতুন বেয়ারা রাখা হয়েছিল, তারই নাম কেতুচরণ, সেই চাটা দিয়ে এসেছিল। বিমল বলল, ও আচ্ছা, তারপর? দশরথ বলে চলল, কিন্তু কেতু ফিরে এসে বললে চা নাকি খুব একটা কড়া হয়নি, তাই আর 1 কাপ কড়া করে চা চেয়েছেন বাবু।
তাড়াতাড়ি আর এক কাপ চা কেতুই তৈরি করে নিয়ে গিয়ে দিয়ে এসেছিল। বিমল প্রশ্ন করল, তুমি তাহলে কাল রাতে যাওনি তোমার বাবুর ঘরে? দশরথ বলল, না বাবু, শরীরটা কাল তেমন একটা জুতের ছিল না, হাঁপানির টানটা বেড়েছিল, তাই সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম। তবে বাবুর খবর আমি রেখেছি। বিমল প্রশ্ন করল, তোমার বাবু কিরকম প্রকৃতির লোক ছিলেন দশরথ? উত্তরে দশরথ বলল, খুব ঠান্ডা আর গম্ভীর প্রকৃতির লোক ছিলেন। বৃন্দাবন বাবুকে তোমার বাবু খুব ভালোবাসতেন, তাই না? বিমলের প্রশ্নের উত্তরে দশরথ বলল, হ্যাঁ, ওই তো ভাইপোদের মধ্যে একমাত্র তার সঙ্গে ছিল, তাছাড়া বাবুর তো কোনো ছেলেপিলেও ছিল না। বিমল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, একমাত্র বৃন্দাবন বাবুই? বৃন্দাবন বাবুর আরো ভাই আছেন নাকি? দশরথ বলল, হ্যাঁ, আছেন বই কি, মধু দাদা বাবু। তা তিনি তো বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি, অনেক কাল হয়ে গেল। বিমল জিজ্ঞাসা করল, কেন, তিনি কোথায়? উত্তরে দশরথ বলল, কে জানে, কেউ জানে না। 10 বছর আগে সেই যে বাবু তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছিল, আর বড় দাদাবাবু বাড়িমুখ হননি। তার ছেলে মেয়ে বউ কিছু নেই? বিমলের প্রশ্নে দশরথ উত্তর দিল, না, তিনি তো বিয়েই করেননি তখনও। বিমল আবার প্রশ্ন করল, ও আচ্ছা, বৃন্দাবন বাবু ও মধুবাবু তোমার বাবুর বড় ভাইয়ের ছেলে, তাই না? দশরথ জবাব দিল, হ্যাঁ, বাবুরা 2 ভাই, রণদাদা বাবু আর আমার বাবু, বড় ভাইয়ের 2 ছেলে আর 1 মেয়ে। বিমল জিজ্ঞাসা করল, মেয়েটির বুঝি বিবাহ হয়ে গিয়েছে? উত্তরে দশরথ বলল, বিয়ে হয়েছিল, বছর 2 হলো তিনি মারা গেছেন। তার এক ছেলে আছেন, বিজন বাবু। বিমল বলল, আচ্ছা দশরথ, তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের কেতুচরণকে একটু পাঠিয়ে দাও তো এ ঘরে। দশরথ বলল, আগে কেতুচরণ তো নেই বাবু। কেতু নেই? কেন, কোথায় গিয়েছে? বিমল প্রশ্ন করলে দশরথ উত্তর দিল, জানি না, সকাল থেকেই বাড়িতে তাকে দেখছি না। বিমল বিস্ময়ের সাথে প্রশ্ন করল, বাড়িতে নেই? উত্তরে দশরথ নাবোধক মাথা নাড়ল। বিমল প্রশ্ন করল, হঠাৎ চলে যাবার মানে? দশরথ বলল, তা কেমন করে বলবো বাবু, তবে দেখছি না তাকে সকাল থেকে। অতঃপর বিমল কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবে, তারপর আবার প্রশ্ন করে, তা লোকটা দেখতে কেমন? দশরথ বলল, বেশ লম্বা চওড়া, কালো মতো, তবে বাঁ পাটা দুর্বল ছিল বলে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে কুঁজো হয়ে চলতো কেতু। বিমল প্রশ্ন করল, লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল বলে তোমার মনে হয়? আর হঠাৎ এভাবে চলেই বা গেল কেন? দশরথ বলল, কেন চলে গেল তা তো বুঝতে পারছি না। লোকটা তো বেশ ভালোই ছিল, কাজকর্মও 2 দিনে শিখে গিয়েছিল। বাবুর লোকটাকে পছন্দও হয়েছিল। কোথায় তার বাড়ি, তার ঠিকানা তুমি কিছু জানো? বিমল প্রশ্ন করলে দশরথ উত্তর দিল, না বাবু, শুনেছিলাম সংসারে নাকি তার কেউ নেই, মেদিনীপুরে কোন গায়ে নাকি বাড়ি ছিল। অতঃপর ভৃত্য গোকুল, ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন, দাসী পিয়ারি প্রভৃতিকে 2-4টে প্রশ্নাদি করে মৃতদেহ শহর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে এবং শারদাচরণ সরকারের ঘরে টেবিলের ওপর রক্ষিত তখনও অর্ধসমাপ্ত চা সমেত চায়ের কাপটা সঙ্গে নিয়ে বিমল সেন সরকার ভিলা থেকে বের হয়ে এলো। পথেই বিমলের কাছ থেকে বিদায় নিয়ে সুশান্ত আর বিনয় তাদের বাড়ির দিকে চলে গেল। উক্ত ঘটনাটার দিন 7 বাদে বিকেলের দিকে সুশান্ত ও বিনয় বেড়াতে বেড়াতে থানায় গিয়ে হাজির হলেই বিমল সাদরে তাদের অভ্যর্থনা জানায়। আয়, বস। সুশান্তই চেয়ারে বসতে বসতে প্রশ্ন করে, তারপর?
তোর সরকার ভিলার কেসটার কি দাঁড়ালো? সুইসাইড না হিমোসাইড? বিমল বলল, কে জানে, বুঝতে পারছি না। আজই ওপরওয়ালার কাছে রিপোর্ট পাঠিয়ে দিলাম। বিচিত্র ব্যাপার। সুশান্ত বলল, বিচিত্র ব্যাপার কিরকম? বিমল বলল, ময়না তদন্তের রিপোর্ট বলছে নিকোটিন পয়জনিং নাকি মৃত্যুর কারণ। সুশান্ত অবাক হয়ে বলল, নিকোটিন? বিমল বলল, হ্যাঁ, কিন্তু কোথা থেকে যে ওই মারাত্মক বিষটি এলো কিছুই ভেবে পাচ্ছি না। আর সুইসাইডই যদি হয় তো ওই রেয়ার পয়জনটাই বা সারদাবাবু কোথা থেকে যে জোগাড় করলেন তাও তো মাথা মুন্ডু কিছু বোধগম্য হচ্ছে না। সুশান্ত প্রশ্ন করল, তাহলে তোর ধারণা কি কেসটা সত্যি হোমিসাইড? বিমল বলল, হোমিসাইড যে বলবো জোর গলায় তাও কোনো ক্লু পাচ্ছি না। সুশান্ত আবার প্রশ্ন করল, মৃত্যু যে সারদাবাবুর নিকোটিন পয়জনিংয়েই হয়েছে স্থির নিশ্চিত হলি কি করে তুই? বিমল বলল, সেই অর্ধসমাপ্ত চায়ের কাপের চাটা অ্যানালাইসিসের জন্য পাঠিয়েছিলাম কলকাতায় কেমিক্যাল এক্সামিনারের কাছে। তার মধ্যে কোনো পয়জনের ট্রেসই মেলেনি, অথচ সিভিল সার্জন বলছেন ময়না তদন্ত করে এ কেস অফ ডেফিনিট নিকোটিন পয়জনিং। সুশান্ত বলল, তাহলে? বিমল বলল, যাকে বড় কর্তাদের জানিয়ে দিয়েছি, এখন তাদের যা করার করুক। বড় ঘরের ব্যাপারের সবই আলাদা। বেটা বুড়োর তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তার পার্সোনাল অ্যাটেন্ডেন্টের খুবসুরত চেহারা দেখলেই মাথা ঘুরে যাবার জোগাড়। বিনয় বললে, বৃন্দাবনবাবুকে আজও তো সকালে সরকার ভিলার সামনে দেখেছিলাম। ভদ্রলোক এখানেই আছেন বুঝি এখনো? বিমল বলল, শুধু তিনি কেন, শকুন্তলা দেবীটিও শুনলাম এখনো এখানেই রয়েছেন। এবারে সুশান্ত বলে উঠল, দেখ, বৃন্দাবন আর ওই শকুন্তলা দেবীরই কাজ নয় তো? বিমল বলল, কে জানে, বিচিত্র নয়। কিন্তু ব্যাপারটা যতই বিচিত্র হোক, স্থানীয় লোকেদের যে সে সম্পর্কে কোনো দুশ্চিন্তা আছে সেরকম কিছু মনে হলো না। কারণ ব্যাপারটা যে ক্রমশ ধামাচাপা পড়ারই জোগাড় হয়েছিল। এমন সময় প্রায় আরও দিন সাতেক, অর্থাৎ দুর্ঘটনার পক্ষকাল বাদে সন্ধ্যার সময় বিমলের থানার অফিস ঘরের মধ্যেই বসে সুশান্ত, বিনয়, ফ্যাটিগুপ্ত ও বিমল সেন রীতিমতো আড্ডার আসর যখন জমিয়ে তুলেছে, তখন বাইরের বারান্দায় অপরিচিত একটা জুতোর শব্দ পাওয়া গেল। বেশ ভারী জুতোর শব্দ। পরক্ষণেই ভারী মোটা অপরিচিত গলা শোনা গেল দরজার ওপাশে। দারোগাবাবু আছেন? বিমল জিজ্ঞাসা করল। কে? ভেতরে আসুন। একটু পরেই ভারী জুতোর মশমশ শব্দ তুলে দীর্ঘকায় এক আগন্তুক ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টেবিলের ওপরে রক্ষিত প্রজ্বলিত টেবিল ল্যাম্পের আলোয় ঘরের মধ্যে উপস্থিত সকলেরই অনুসন্ধিৎস দৃষ্টিটা গিয়ে প্রায় যেন একই সঙ্গে আগন্তুকের ওপরে পড়ল। আগন্তুক দু হাত তুলে নমস্কারের ভঙ্গিতে বললেন, নমস্কার, আমি আসছি সরকার ভিলা থেকে। আমার নাম মধুসূদন সরকার। চকিতে সকলের নামটা মনে পড়ে যায়, মধুসূদন সরকার। পক্ষকাল আগে সারদাবাবুর মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভৃত্য দশরথের মুখে ওই নামটা শুনেছিল ওরা। অতএব নামটা তাদের অপরিচিত নয়, যদিও মানুষটা অপরিচিত। মধুসূদন সরকার, পরনে দামি সার্জের মফ কলারের লংস, গায়ে গলাবন্ধ কালো ভেনেসিয়ান সার্জের লম্বা কোট, পায়ে ডার্বি শু। চেহারাটা বেশ লম্বা চওড়া ও বলিষ্ঠ। মাথার চুল পালিশ করা, রগের দুপাশে সামান্য পাক ধরেছে চুলে, বয়সের ইঙ্গিত। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পাকানো গোঁফ, ছড়ানো চৌকো চোয়াল, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমের চশমা। বিমল সেন বললে, বসুন। খালি একটা চেয়ারে বসতে বসতে মধুসূদনবাবু বললেন,
বিশেষ একটা ব্যাপারে সাহায্য প্রার্থী হয়েই আমি এসেছি দারোগাবাবু। বিমল সেন বললেন। আচ্ছা, বলুন। মধুসূদনবাবু বলে চললেন, আপনারা হয়তো জানেন না, মৃত সারদা সরকার আমার কাকা ছিলেন। অবশ্যই কথাটা আপনাদের না জানারই কথা। বাবার মৃত্যুর পর তার সঙ্গে মতের অমিল হওয়ায় বছর 10 আগে আমি বাড়ি ছেড়ে চলে যাই। নানা জায়গায় ঘুরে শেষ 2 বছর আমি রেঙ্গুনেই ছিলাম। মাত্র পরশু জাহাজ থেকে নেমেছি। সেখানেই আমাদের কলকাতার দোকানের ম্যানেজার মৃগাঙ্কবাবুর মুখে সব শুনলাম। প্রথমটা ভেবেছিলাম ব্যাপারটা বুঝি একটা পিওর অ্যান্ড সিম্পল সুইসাইড, কিন্তু আজ সকালে এখানে এসে বৃন্দাবন ও শকুন্তলা দেবীর মুখে সব ব্যাপার আদ্য পান্ত শুনে মনে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ফাউল প্লে সামহোয়ার। তাই আপনার কাছে সোজা চলে এলাম। শুনুন দারোগাবাবু, কথাটা তাহলে আপনাকে খুলেই বলি। আমি চাই ব্যাপারটার একটা মীমাংসা হোক। কাকা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে থাকেন তো কথাই নেই। তা যদি না হয়, যদি সত্যি কেউ তাকে হত্যা করে থাকে, তাহলে যেমন করেই হোক হত্যার ব্যাপারটা একটা কিনারা করতেই হবে। আমরা 2 ভাই এটা চাই। একসময় কাকার সঙ্গে আমার সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, কাকা আমাকে খুব স্নেহ করতেন। এই দীর্ঘ 10টা বছর দূরে থাকলেও নিজের ব্যবহারের জন্য অনুতাপের আমার অন্ত ছিল না। কতবার মনে হয়েছে ফিরে এসে ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নেব, হাজার হোক গুরুজন। তাছাড়া আমরাই তো তার সব ছিলাম। বলতে বলতে একটু যেন দম নিয়ে পুনরায় শুরু করলেন। ক্ষমা চাইব বলে কত আশা করে ফিরে এসেছিলাম, কিন্তু সে সুযোগটাও যে ভগবান দিলেন না। শেষের দিকে অশ্রুতে কণ্ঠস্বর মধুসূদনের রুদ্ধ হয়ে যায়। বিমল বলে ওঠে, বেশ, কিন্তু। মধুসূদনবাবু বলেন, নানা দারোগাবাবু, এ ব্যাপারে আপনার আমি সাহায্য চাই, আর আপনাকে সাহায্য করতেই হবে। এমনকি অনুসন্ধানের ব্যাপারে খরচাপত্র যাই হোক না কেন, সব আমি দেব। বিমল বলল, ওপরওয়ালাকে অবশ্যই আমি সব জানিয়েছি। মধুসূদনবাবু বললেন, সে আপনাদের আইনের দিক থেকে যা যা করবার আপনি করুন, কিন্তু শুধু এই আইনের ওপরে নির্ভর করে থাকতে আমি চাই না দারোগাবাবু। বেসরকারিভাবে অনুসন্ধান করবারও যদি প্রয়োজন হয়, তাও আমি করতে প্রস্তুত। বিমল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, বেসরকারিভাবে তদন্ত? মধুসূদনবাবু বললেন, হ্যাঁ, এদেশে এসব ব্যাপার নেই বটে, তবে বইতে পড়েছি বিলেতে নাকি আছে, সেই রকমই কিছু। এখানে আমি অবশ্যই 3য় ব্যক্তি, সম্পূর্ণ আউটসাইডার। কথা বললে এবারে সহসা সুশান্ত, কিন্তু ব্যাপারটা আমি গোড়া থেকে অল্প বিস্তর জানি। তাই যদি একটা কথা বলি অন্যায় ধরবেন না। বিশেষ করে একটু আগে আপনি যা বললেন তার উত্তরেই কথাটা বলছি। মধুসূদনবাবু বললেন, নিশ্চয়ই না, কিন্তু আপনি? বিমলই অতঃপর সকলের পরিচয়টা করিয়ে দিল। মধুসূদনবাবু বললেন, কিন্তু কি যেন বলছিলেন সুশান্তবাবু? সুশান্ত প্রশ্ন করল, আপনার কাকার মৃত্যুর ব্যাপারটা হত্যাই বা ভাবছেন কেন? উত্তরে মধুসূদনবাবু বললেন, দেখুন সুশান্তবাবু, কাকাকে খুব ভালো করে চেনবারই আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন ধরে। তার মতো স্বার্থান্ধ অর্থপিশাচ লোক ভীরুর মতো আত্মহত্যা করবে, বিশেষ করে এই বয়সে, যখন মান, সম্ভ্রম, প্রতিপত্তি, অর্থ সব তার করায়ত্ত। আর যেই বিশ্বাস করুক কথাটা, অন্তত আমি বিশ্বাস করতে রাজি নই। কথাগুলো বলতে বলতে মধুসূদন সরকার যেন বেশ একটু উত্তেজিতই হয়ে ওঠেন, এবং ঘরের মধ্যে উপস্থিত সকলে বেশ একটু বিস্মিতভাবেই ওর মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথম পরিচয়ের মুহূর্তেই স্বর্গগত কাকা সম্পর্কে ভাইপোর শ্রদ্ধাটা যেন একটু বিসাদৃশ্য বলেই মনে হয় ওদের। কিন্তু মধুসূদনের বক্তব্য যে তখনও শেষ হয়নি, পরক্ষণেই সেটা বোঝা গেল। কারণ তিনি আবার তখনই বলতে শুরু করেছেন, আমার কথাগুলো শুনে হয়তো আপনারা সকলেই বিস্মিত হচ্ছেন, কিন্তু আমার একটা কি দোষ জানেন?
সত্য চিরদিনই অপ্রিয়, এবং যত অপ্রিয়ই হোক না কেন, সত্য ভাষণে কখনো আমি পেছোপা হই না। আর স্পষ্টবক্তা ও চিরদিন সত্যাশ্রয়ী বলে কাকার অপ্রিয় ভাজন আমাকে একদিন হতে হয়েছিল। সুশান্ত প্রশ্ন করল, কি রকম? উত্তরে মধুসূদনবাবু বললেন, বাবার আকস্মিক মৃত্যুর পর 10 বছর আগে কাকা অন্যায়ভাবে আমাদের ঠাকুরদামশায় এক উইল দেখিয়ে তার সম্পত্তির সমান অংশ থেকে বঞ্চিত করেছিলেন বলেই তার প্রতিবাদে আমার প্রতি তিনি একান্ত বিরূপ হয়ে উঠেছিলেন। কিন্তু যাক, সেসব কথা, সেসব এখন অতীত। তাছাড়া সেই কাকাই যখন আর আজ বেঁচে নেই, তখন এইসব পুরাতন কথা ভেবে আর কোনো লাভ নেই। তবু কাকা আমাদের প্রতি যে ব্যবহারই করে থাকুক না কেন, তার মৃত্যুর ব্যাপারে সাহায্য করতে দারোগাবাবু আপনি যোগ্যতম ব্যক্তি জেনেই আমি সাহায্য প্রার্থী হয়ে এসেছি এখানে। সহসা আবার সুশান্ত কথা বলে ওঠে, আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি মিস্টার সরকার। মধুসূদনবাবু জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই, বলুন না। সুশান্ত বলে চলল, আপনি কিরিটি রায়ের নাম নিশ্চয়ই শুনেছেন? মধুসূদন সরকার বলেন, না। সুশান্ত বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, শোনেননি? মধুসূদনবাবু বললেন, না, শুনলেনই তো, দীর্ঘদিন বাইরে আমার কেটেছে। সুশান্ত বলল, আপনি মিস্টার রায়ের সাহায্য নিন। আমি হলপ করে বলতে পারি, সত্যি যদি ব্যাপারটা আমরা সকলেই যা অনুমান করছি হত্যাই করা হয়ে থাকে সারদাবাবুকে, তাহলে সেই হত্যার পেছনে যে রহস্যই থাকুক না কেন, জানবেন কিরিটি রায়ের সাহায্য নিলে নিশ্চয়ই সেটা আপনি জানতে পারবেন। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।